এখানে একা একা কাচ্ছেন কেন? আসসালামু আলাইকুম শোয়েব ভাইয়া, আশা করি আল্লাহর ইচ্ছায় আপনি ভালো আছেন। আমার নাম তাসিন আহমেদ, লিখছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে। আমি ভূত নাইটের একজন নিয়মিত লিসেনার। আজকে আমার নানির সাথে ঘটা একটি ঘটনা ভূত নাইটে শেয়ার করতে চাই। পড়ে শোনালে খুব খুশি হব। ঘটনাটি নানির মুখ থেকেই শুনেছি। যাই হোক, এবার চলে আসি মূল ঘটনায়। সময়টা ছিল 1979 সাল। আমার নানির নতুন বিয়ে হয়েছে। নরসিংদী জেলার শিবপুর থানায় নানির বিয়ে হয়। ঘটনাটি ঘটে বিয়ের 10 দিন পর। আমার নানা ছিলেন একজন বিডিআর সরকারি কর্মকর্তা। আমার নানি অল্প বয়সে অনেক সুন্দরী ছিলেন, যেটা পরবর্তীতে নানির জন্য কাল হয়ে দাঁড়ায়। বিয়ের 10 দিন পর নানি একদিন শখের বশে তার ননদের সাথে গ্রামের নদীতে গোসল করতে যান। সেই নদীর ধারে ছিল একটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছকে নিয়েই ঘটনা। যাই হোক, নানি গোসল করে বাড়িতে আসার পর থেকে শুরু হয় তার নানা রকম অদ্ভুত কাণ্ড। নানি কোনো কারণ ছাড়াই রেগে যেতেন, খাওয়া দাওয়া ঠিকমতো করতেন না, সবসময় নীরবে বসে থাকতেন। কেউ তার সাথে কথা বলতে গেলে রেগে যেতেন। এমনকি একদিন নানার গায়েও হাত তুলেছিলেন। তার শরীর যেন কয়েকদিনে একদম শুকিয়ে গেছে। নানির এসব কাণ্ড দেখে সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন এলাকার একজন নামকরা কবিরাজের কাছে নানিকে নিয়ে যাওয়া হলো। কবিরাজ নানিকে দেখে বললেন, এই মেয়ে শেষ হয়ে যাবে। ওর উপরে যেই জিনে নজর পড়েছে সেই জিন অনেক শক্তিশালী, সহজে জিনটা হার মানবে না। সবাই জানতে চাইল কিভাবে নানির উপর জিন আসর করল। কবিরাজ বলল, এই মেয়ে কিছুদিন আগে গ্রামের নদীতে গোসল করতে গিয়েছিল। তখনই নদীর ধারে থাকা তেঁতুল গাছে বাস করা একটা জিন এই মেয়েকে দেখে এবং এর ওপর আসর করে। জিনটা ওর প্রেমে পড়ে গেছে, তাই এখন ওর উপর আসর করে আছে। কবিরাজের কথা শুনে সবাই আরও চিন্তায় পড়ে যায়। কবিরাজ বলল, এই জিনকে তাড়ানোর একটাই উপায় আছে, কিন্তু এই উপায়টি মোটেই সহজ না। এই কাজটি করতে হলে অনেক সাহসিকতার পরিচয় দিতে হবে। কবিরাজের কাছে জানতে চাওয়া হলো যে কি সেই উপায়। কবিরাজ বলল, কেউ যদি আমাবস্যার রাতে ওই তেঁতুল গাছের নিচে আমার দেওয়া মন্ত্রপুত তাবিজ এবং একটা আগরবাতি জ্বালিয়ে রেখে আসতে পারে, তাহলে জিনটাকে তাড়ানোর অর্ধেক কাজ সম্পন্ন হবে। বাকি কাজ তার 3 দিন পর করতে হবে। কবিরাজ বলল, এই কাজটা করতে পারবে এমন কাউকে নিয়ে আসতে। কবিরাজ আরও বললেন, এই কাজটা খুবই কঠিন হবে। কোনো সাহসী মানুষ ছাড়া কারোর পক্ষে কাজটা করা সম্ভব হবে না। কবিরাজ বলল, 4 দিন পরই আমাবস্যার রাত, সুতরাং এই 4 দিনের মধ্যে কোনো সাহসী লোক খুঁজে বের করতে বললেন। কবিরাজ তখন নানিকে একটা তাবিজ এবং পানি পড়া দেন। নিয়মিত পানি পড়া খেতে বললেন এবং তাবিজটা সবসময় হাতে পড়ে থাকতে বললেন। এরপর কবিরাজের কথা মতো আমার নানা সাহসী লোক খুঁজতে শুরু করলেন। এদিকে নানির অবস্থা যেন আরও খারাপ। কবিরাজের তাবিজটা হারিয়ে যাওয়ায় জিনটা নানির উপর অত্যাচার বাড়িয়ে দিল। এমনকি জিনটা একদিন নানাকে স্বপ্নে এসে হুমকি দিয়ে বলল, আমাকে তাড়ানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছিস তার জন্য তোকে মাসুল দিতে হবে। অনেক খোঁজাখুঁজি করে একজন সাহসী লোক পাওয়া গেল। তিনি পাশের গ্রামের একজন জেলে। উনি নাকি অনেক সাহসী ছিলেন ওই গ্রামের মধ্যে। লোকটা রাজি হলেও পারিশ্রমিক বেশি চেয়েছিলেন, কিন্তু কোনো উপায় না পেয়ে নানা লোকটাকে বেশি পারিশ্রমিক দিতে রাজি হয়ে যান। এরপর চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিন। ওই দিন আমাবস্যার রাতে লোকটা কবিরাজের দেওয়া মন্ত্রপুত তাবিজ এবং আগরবাতি নিয়ে সেই তেঁতুল গাছের উদ্দেশ্যে রওনা দিলেন। লোকটাকে কবিরাজ সতর্কবাণী দিয়ে দিলেন। কবিরাজ লোকটাকে বলল, যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি সামনে আসবে, কিন্তু এগুলো খুব সাহসের সাথে মোকাবেলা করতে হবে। পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই কবিরাজ লোকটাকে একটা কাগজে কিছু একটা লিখে দিলেন যাতে পথ ভুলে না যায়। এরপর লোকটা বের হয়ে পড়ে। লোকটা নাকি তেঁতুল গাছে যাওয়ার সময় অনেক ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। লোকটা কাজ শেষ করার পর তার প্রতিমধ্যে তার সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার বর্ণনা দিয়েছিলেন। লোকটা বললেন, যাওয়ার পথে কোনো সমস্যা না হলেও আমি যখন নদীর ধারে ওই তেঁতুল গাছের কাছাকাছি গেলাম, তখন দেখলাম তেঁতুল গাছের উপরে একটা সাদা অবয়ব বসে আছে। অবয়বটি আমাকে বলল, তুই চলে যা, এখানে যদি আসিস তাহলে তুই মরবি। আমি তখন একটু ভয় পেলেও সাহস হারাইনি।
দোয়া দরুদ পড়তে পড়তে সামনে যাচ্ছি। এছাড়াও আমার শরীরের কাপড় খুলে সেগুলো আবার উল্টো করে পড়লাম, যাতে ও আমার কোনো ক্ষতি করতে না পারে। এরপর আমি ধীরে ধীরে গিয়ে তেঁতুল গাছের নিচে তাবিজটা পুঁতে দিলাম এবং আগরবাতি জ্বালিয়ে সেখানে পুঁতে রেখে দিলাম। এরপর আমি এক দৌড় দিয়ে সেখান থেকে বাড়ি চলে যাই। ভাইয়া, এরপর যেটা হলো, 3 দিন পর আবার কবিরাজের কাছে নানিকে নিয়ে যাওয়া হলো। কবিরাজ বলল, প্রথম কাজটা সুসম্পন্ন হয়েছে, ওই লোকটা বেশ ভালোভাবে কাজটা করেছে, এখন বাকি আছে আরও একটু কাজ। নানির অবস্থা দেখে কবিরাজ বলল, খুব তাড়াতাড়ি বাকি কাজটা শেষ করতে হবে, তা না হলে নানির প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আমার নানা এবং তার পরিবারের সবাই কবিরাজকে বলল, যে কোনো মূল্যে বাকি কাজটা শেষ করুন, ওকে আমরা সুস্থ দেখতে চাই। কবিরাজ বলল, এই কাজটা করতে হবে গাছে উঠতে পারে এমন কোনো যুবকের মাধ্যমে যার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। কাজটা হলো, আজ মাঝরাতে কবিরাজের দেওয়া হাড়ি এবং একটা লোহার দণ্ড ওই তেঁতুল গাছের যে কোনো ডালে বেঁধে দিয়ে আসতে হবে। এক্ষেত্রে আগের মতো কোনো সমস্যা হবে না, যাওয়ার পথে কোনো ভয়ানক ঘটনা বা খারাপ কিছু ঘটবে না। কিন্তু গাছে ওঠার আগে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এটি না করলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, তাই কাজটা সাবধানে করতে হবে। কবিরাজের কথা মতো মাঝরাতে গ্রামের একজন যুবক কাজটা করতে রাজি হয়, কিন্তু সেও অনেক টাকা দাবি করে। এরপর ওই যুবক কাজটা করল। কবিরাজের নির্দেশনা মোতাবেক সে কাজটা সম্পন্ন করে। এই যুবকের সাথে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেনি, তবে যুবকটি যখন গাছে উঠেছিল তখন নাকি সে কারোর উপস্থিতি টের পেয়েছিল, কিন্তু সে খুব সাহসী এবং জ্ঞানী হওয়ায় কোনো ভয় পায়নি। এরপর সেই যুবক ভালোভাবে ফিরে আসে। কবিরাজ তখন সবাইকে বলেন, কাজ খুব ভালোভাবে শেষ হয়েছে, এখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আশা করছি আপনাদের নতুন বউ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ভাইয়া, বিশ্বাস করবেন কিনা জানি না, নানি নাকি মাত্র 10 দিনের ভেতর সুস্থ হয়ে গিয়েছিলেন, একদম আগের মতো সুস্থ হয়ে যান। ভাইয়া, পরবর্তীতে যখন কবিরাজের কাছে জিজ্ঞেস করা হলো যে সে কিভাবে এই 2টি ধাপে জিনটিকে তাড়াতে সক্ষম হলেন, তখন নাকি কবিরাজ এই ব্যাপারে কিছুই বলেননি, শুধু বলেছিলেন, এটা আমার সাধনার একটা চেষ্টা ছিল। তো ভাইয়া, এটাই ছিল আমার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জানি না আপনারা ঘটনাটা বিশ্বাস করবেন কিনা, আসলে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ঘটনাটি 100% সত্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভূত নাইটের জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। ভূত নাইট। কয়েক মাস হচ্ছে পরেশবাবু শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন। গ্রামের পরিবেশ তার কাছে খুব প্রিয়, কেননা তিনি গ্রামের পরিবেশেই বড় হয়েছেন। গ্রামের স্কুল কলেজ থেকে উচ্চ ডিগ্রি লাভ করেছেন। কেবলমাত্র চাকরির সুবাদে তাকে গ্রাম ছেড়ে অদূরবর্তী শহরে চলে যেতে হয়েছিল। পরেশবাবু গ্রামে ফিরে এসে প্রথমে একটি পুরনো বাড়িতে ওঠেন। বাড়িটি পরেশবাবুর পৈতৃক নিবাস, তার পূর্বপুরুষদের হাতের তৈরি। বাড়িটির চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, বলতে গেলে একদম পুরনো আমলের বাংলো বাড়ি। বাড়ির দেয়ালগুলো একেবারে মরিচা ধরে গেছে। রান্নাঘরে কাঠের তৈরি কয়েকটি আলমারি ও কয়েকটি আসবাবপত্র পড়ে আছে, যেগুলো ধীরে ধীরে ঘুণ ধরে গেছে। বাড়ির পিছনের দিকে ছোট একটা পুকুর আছে। পুকুরটি ময়লা, আবর্জনা আর কচুরিপানায় ভর্তি। এছাড়া পরেশবাবুর যে বাড়িতে বসবাস শুরু করেছেন, সেই বাড়িটি বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা নেই। রাত হলেই সন্ধ্যার পর থেকে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাড়ির বাইরের দিকে যেতে হলে টর্চ লাইট জ্বালিয়ে যেতে হয়। তারপরেও পরেশবাবু এমন পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাস শুরু করেন। পরেশবাবুর পরিবারের সদস্যদের সংখ্যা 5 জন। স্ত্রী অঞ্জলি রায়, 2 ছেলে তাপস ও প্রদীপ কুমার এবং বৃদ্ধা মা পারমিতা ঘোষ। পরেশবাবুর 2 ছেলে তাপস ও প্রদীপ কুমার দুজনেই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। ইন্টারমিডিয়েট পরীক্ষার বাড়তি চাপে তাদেরকে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়, এমনকি তাদের খেলাধুলা করার সুযোগ পর্যন্ত হয়ে ওঠে না। পরেশবাবুর খুব ইচ্ছে 2 ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন, যাতে করে তার 2 ছেলে ভবিষ্যতে গ্রামের সহজ সরল মানুষদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতে পারে। তারই পরিপ্রেক্ষিতে পরেশবাবু তার 2 ছেলেকে রণজিৎ স্যারের কোচিং সেন্টারে ভর্তি করে দেন। রণজিৎ স্যারের কোচিং সেন্টারটি বাগানবাড়ি থেকে একটু দূরে কলেজের পাশে অবস্থিত।
কোচিং সেন্টারটি খুবই মনোরম পরিবেশ, শিক্ষা অর্জন করানোর গুণগত মান খুবই ভালো। প্রতিদিন তাপস ও প্রদীপকে বাগানের রাস্তা দিয়ে রণজিৎ স্যারের কোচিং সেন্টারে পড়তে যেতে হয়। বাগানের রাস্তাটি ছিল খুব ভয়ঙ্কর। রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা আর লতাপাতায় ঘেরা। দিন দুপুরে এই রাস্তা দিয়ে একা একা বাড়ি ফেরা খুব কষ্টসাধ্য। পায়ে হেঁটে বাড়ি ফিরতে গেলে কেমন যেন গা ছমছম করে। এই জন্য পরেশবাবু প্রতিদিন তাপস ও প্রদীপকে রণজিৎ স্যারের কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে আসতেন, আর পড়ালেখা শেষ হয়ে গেলে তাদেরকে সাথে করে বাড়ি ফিরে নিয়ে আসতেন। একদিন পরেশবাবু তাপস ও প্রদীপকে বিকেলের দিকে রণজিৎ স্যারের কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে আসেন। তারপর তিনি বিশেষ কাজের জন্য বাজারের দিকে ছুটে যান। কিন্তু সেদিন পরেশবাবু বাজার থেকে বাড়ি ফিরে গিয়ে সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর আর মাথা যন্ত্রণার কারণে থরথর করে কাঁপতে থাকেন, যার ফলে সেদিন তিনি তাপস ও প্রদীপকে বাড়ি ফিরে নিয়ে আসার জন্য কোচিং সেন্টারে যেতে পারেননি। এদিকে কোচিং শেষ করে তাপস ও প্রদীপ বাড়ি ফেরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, পথপানে চেয়ে থাকে কখন তাদের বাবা নিতে আসবে। কিন্তু সেদিন সন্ধ্যা গড়িয়ে অনেক রাত হয়ে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। রাতের আকাশে কোনো তারকারাজি দেখা যাচ্ছিল না, কোথাও কোনো সারা শব্দ নেই। তবু এমন পরিস্থিতির মধ্যে সেদিন তাপস ও প্রদীপকে কেউ নিতে এলো না। এদিকে তাপস ও প্রদীপকে কেউ নিতে না আসার কারণে তাপস প্রদীপকে বলছে, দাদা ভাই, আজ আমাদেরকে বাবা নিতে আসেনি, তাতে কি হয়েছে? চল স্যারের বাসা থেকে একটা টর্চ লাইট নিয়ে আমরা দুই ভাই বাড়িতে ফিরে যাই, আমাদের কপালে যা আছে তাই হবে। কিন্তু প্রদীপ তাপসের প্রস্তাবে রাজি হলো না, কারণ সেদিন ছিল অমাবস্যা রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাড়ি ফেরার সময় পথের মধ্যে সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরেও তাপস ছিল খুব সাহসী আর জেদি। সে জোরপূর্বক প্রদীপকে বাড়ি ফেরার জন্য ম্যানেজ করে। কোনো উপায় না পেয়ে প্রদীপ তাপসের পিছন পিছন হাঁটতে থাকে। কিছুটা পথ হাঁটার পর প্রদীপের পিছন থেকে কে যেন গলা হাঁকিয়ে বলে, প্রদীপ, আমাকে বাঁচাও, ওরা আমার পরিবার পরিজনকে মেরে ফেলল, আমার সব সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেল। হঠাৎ পিছন থেকে আর্তনাদ শুনে প্রদীপ ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে তাপসকে বলল, ভাই তাপস, আমার পিছন থেকে কে যেন ডাকছে। প্রদীপের কথা শুনে তাপস তখন এদিক ওদিক টর্চ লাইট মারল, কিন্তু সেই মুহূর্তে তাপস কাউকে দেখতে পেল না। কাউকে খুঁজে না পাওয়ার কারণে তাপস ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না। অতঃপর তারা পুনরায় হাঁটা শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর আবার তাদের পিছন থেকে বলতে থাকে, আমাকে বাঁচাও, ওরা আমার পরিবার পরিজনকে মেরে ফেলল, আমার সব সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেল। এমন আর্তনাদ শুনে প্রদীপের মতো তাপসও ভয় পেয়ে গেল। হঠাৎ সে চমকে উঠল। পুনরায় সে টর্চ লাইট জ্বালিয়ে এদিক ওদিক আর্তনাদকারীকে খোঁজার চেষ্টা করল, কিন্তু কাউকে খুঁজে পেল না। এমন পরিস্থিতির মধ্যে তাপস ও প্রদীপ কোনো মতে বাড়ি ফিরে এসে রাস্তার মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা তাদের বাবার সাথে খুলে বলল। তাপস ও প্রদীপের কাছে রাস্তার মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা শুনে পরেশবাবু চমকে উঠলেন। তিনিও ভয় পেয়ে গেলেন, কেননা পরেশবাবু জানেন এই অদ্ভুত আর্তনাদ কোনো মানুষের নয়। এই আর্তনাদ কোনো অশুভ আত্মার আর্তনাদ। বাগানের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় মাঝে মধ্যে তাকেও পিছন থেকে নাম ধরে ডাকত, কিন্তু তিনি পিছনের দিকে না তাকিয়ে বাড়ি চলে আসতেন। একটু পর পরেশবাবু তাপস ও প্রদীপকে সাহস জুগিয়ে বললেন, তাপস ও প্রদীপ, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদের কথা বুঝতে পেরেছি। রাস্তার মধ্যে যে আর্তনাদ শুনতে পেয়েছিলে সেই আর্তনাদ অশুভ আত্মার আর্তনাদ। এরা সাধারণত পুরনো বাগান বাড়ি কিংবা বটগাছে বসবাস করে। আমার মনে হয় এদের বসবাসের স্থানটি কেউ দখল করে নিয়েছে, যার কারণে তোমাদের একলা পেয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। যাই হোক, আমি আগামীকাল তোমাদের সাথে রাস্তায় ঘটে যাওয়া অদ্ভুত রহস্যের কথা গ্রামের মানুষের কাছে তুলে ধরব এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এইসব কথা বলার পর পরেশবাবু রাতের খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য বাড়ির ছাদে ঘুরতে গেলেন। পরেশবাবু ছাদে পৌঁছানো মাত্র কে যেন তাকে পিছন থেকে আর্তনাদ কণ্ঠে বলছে, পরেশবাবু, আমাকে বাঁচান, আপনার মতো পরোপকারী লোক এই গ্রামে একটাও নেই, আমি খুব বিপদের মধ্যে আছি। এই কথা শুনে পরেশবাবু চমকে উঠলেন আর মনে মনে বলতে লাগলেন, তাপস ও প্রদীপের কথা তো আসলেই সত্যি। সন্ধ্যার দিকে ওরা দুই ভাই আমাকে যা বলল তাই তো আমার সাথে মিলে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে পরেশবাবু সেদিন সারা রাত ঘুমাতে পারেননি। পরের দিন সকালে পরেশবাবু অশুভ আত্মার আর্তনাদের রহস্যের সন্ধানে জানতে প্রতিবেশী কার্তিকবাবুকে সব খুলে বললেন, কিন্তু কার্তিকবাবু ভৌতিক গল্প শুনে কোনো কিছুর সন্ধান দিতে পারলেন না। তখন পরেশবাবু পুনরায় কার্তিকবাবুকে বললেন, কার্তিকবাবু, এই অজানার রহস্য সম্পর্কে গ্রামের কেউ কি বলতে পারবে? সেই মুহূর্তে কার্তিকবাবু পরেশবাবুকে বললেন, পরেশবাবু, আপনার এই রহস্যময় তথ্য পেতে হলে আমাদের রমেশ কাকার কাছে যেতে হবে। একমাত্র তিনিই এই অশুভ আত্মার আর্তনাদের রহস্য সম্পর্কে তথ্য দিতে পারেন। চলুন এখনই ওনার কাছে যাওয়া যাক। অতঃপর কার্তিকবাবু
পরেশবাবুকে নিয়ে রমেশ কাকার বাড়িতে গেলেন। তারপর রমেশ কাকার কাছে রহস্যময় আর্তনাদের কথা কার্তিকবাবু ও পরেশবাবু খুলে বললেন। রহস্যময় আর্তনাদের কথা শুনে রমেশ কাকা বললেন, তাহলে তোমরা আমার কাছে একটা গল্প শোনো। বহুদিন আগের কথা, বাগানবাড়ির মধ্যে দিয়ে যে রাস্তা চলে গেছে সে রাস্তার পাশে ছিল আমাদের পূর্বপুরুষের আমলের একটা বিশাল বড় বটগাছ। সেই বটগাছে বসবাস করত অশুভ আত্মা তথা ভূত পেতনির দল। ওরা কোনোদিন কারো ক্ষতি করতো না, বরং ওরা যতদিন আমাদের এই অঞ্চলে ছিল ততদিন পর্যন্ত আমাদের অঞ্চলে কোনো অভাব দেখা দেয়নি। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের গ্রামে প্রবেশ করলো কিছু দুষ্ট চক্রের দল। তারা গ্রামের সহজ সরল মানুষদের ভয়ভীতি দেখিয়ে দিনে দুপুরে রাস্তার ধারে বড় বড় গাছপালা কেটে নিয়ে যেত। এমনকি ভূত পেতনিদের বসবাসের ওই বটগাছটি তারা একদিন কেটে নিয়ে গেল। গ্রামের বহু মানুষ বটগাছটি কাটার সময় বাধা সৃষ্টি করেছিল, কিন্তু তারা কেউ গ্রামের সহজ সরল মানুষদের কথা শুনেনি, যার ফলে সেদিন থেকে ওই বাগানবাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শ্যামল, দামোরহুদা, চুয়াডাঙ্গা থেকে। এক বুধবার আমার আর ফাহাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। আমরা দুজনেই ব্যাচেলার, ঢাকার একটা ফ্ল্যাটে ভাড়া থাকি। অফিসের চাপে আর নানার সমস্যায় একঘেয়ে লাগছিল, তাই আমরা দুজন ঠিক করেছিলাম ঢাকায় আমার খালার বাসায় ঘুরতে যাব। সন্ধ্যা 7টায় আমাদের রওনা হওয়ার কথা ছিল। এদিকে 7:30 বেজে গেলেও ফাহাদের দেখা নেই। আমি ক্রমাগত তাকে কল করে যাচ্ছি, কিন্তু সে ফোন তুলছে না। হঠাৎ শুনলাম কেউ দরজায় নক করছে। আমি গিয়ে দরজা খুলে দেখলাম ফাহাদ দাঁড়িয়ে। আমি কিছু বলার আগে সে বলতে লাগলো যে একটা কাজে আটকে গিয়েছিল, তাই ওর আসতে দেরি হয়েছে। আমাকে রেডি হতে বলে সে বাইরে দাঁড়িয়ে থাকলো। আমি রেডি হয়ে আসার পর আমরা দুজনে একসাথে খালার বাসার উদ্দেশ্যে চলতে লাগলাম। প্রতিমধ্যে ফাহাদ একটা কথাও বলল না। আমি কিছু জিজ্ঞেস করলে কেবল হু হা করে উত্তর দিতে লাগলো। আমিও আর বেশি কিছু বললাম না। আমাদের সেদিন রাতেই ফিরে আসার কথা ছিল, তবে খালা জোড়াজুড়িতে রাতটা ওনার বাসাতে কাটালাম। খালা আমাদের জন্য বেশ ভালো খাবারের আয়োজন করেছিলেন। পেট পুড়ে খেয়ে সারা রাত নাক ডেকে ঘুমিয়েছি। সকালবেলা ঘুম ভাঙল, দেখি ফাহাদ আমার পাশে নেই। ভাবলাম হাত মুখ ধুতে গিয়েছে হয়তো। বেশ খানিকক্ষণ বসে থাকার পরেও ওর দেখা না পেয়ে খালাকে জিজ্ঞেস করলাম ফাহাদের কথা। উনি বললেন যে উনিও ফাহাদকে দেখেননি। ফাহাদের আমাকে একা রেখে চলে যাওয়ার কথা নয়, আবার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ও চলে গেলে দরজা ভেতর থেকে বন্ধই বা করবে কে? আমরা ওর কোনো হদিস পেলাম না, যেন কোনো এক জাদুকর মন্ত্র বলে তাকে ভ্যানিশ করে দিয়েছে। আমি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। ফ্ল্যাটে গিয়ে দেখি দরজার ভেতর থেকে বন্ধ, তার মানে ফাহাদ ভেতরে আছে। কেননা আমার আর ফাহাদের কাছে দরজার তালার চাবি থাকে, অন্য কেউ ঢুকতে পারবে না। আমি দরজা নক করলে ফাহাদ দরজা খুলে দেয়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েও বলতে থাকে, সরি দোস্ত, কাল রাতে আমাদের দূর সম্পর্কের এক চাচাতো ভাই মারা গিয়েছে, ঢাকাতেই থাকে, ওর জানাজা পড়ে এইমাত্র আসলাম। আর এমন সময় ফোনটাও বন্ধ হয়ে গিয়েছিল। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম। গত রাতের ঘটনা খুলে বললাম। ও যদি জানাজা পড়তে গিয়ে থাকে, তবে সারাটা রাত কে আমার পাশে শুয়েছিল? অনেক আলোচনার পরও কোনো মীমাংসা পেলাম না। ঘটনাটা আমরা এক প্রকার ভুলেই যেতাম, তবে আরও কিছু অদ্ভুত ঘটনা ওই রাতের পর থেকে আমার সাথে ঘটতে থাকে। আমি প্রায় আমার রুমে 5-6 বছর বয়সের এক ছেলেকে দেখতাম, তবে তা মুহূর্তের জন্য। আমি এসব হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিতে চাইলেও আমার কেমন যেন অস্বস্তি হতো। মনে হতো ছেলেটা যেন আমাকে উকি ঝুঁকি দিয়ে দেখছে। এক রাতের ঘটনা, রাত্রিবেলা পানি খেতে উঠে আমি ওই ছেলেকে সামনে দাঁড়িয়ে দেখতে পাই। না, এবার সে একা নয়, একটি 10-11 বছরের মেয়ে ও দুজন মধ্যবয়স্ক পুরুষ মহিলা আছে সাথে, যেন একটা পুরো পরিবার। আমার দিকে তারা করুণ চোখে তাকিয়ে থাকে, যেন আমার কাছে ওরা কিছু চায়। আমি বেশ ভয় পেয়ে যাই। কাঁপা কাঁপা পায়ে ফাহাদের রুমে ফিরে আসি। ওই ছেলে আর তার পরিবারের কথা বললে ফাহাদ বলে একটা ছোট ছেলে আর তার মায়ের মতো এক মহিলাকে সে 2-3 বার দেখেছিল। সকালবেলা পাশে এক মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। বয়স 70-এর উপরে হবে, ধবধবে সাদা চুল, দাড়ি, নাম আবু সাইফ। তাকে সব ঘটনা খুলে বললে তিনি আমাদের বলেন 5-6 বছর আগে ওই ফ্ল্যাটেই এক ফ্যামিলি থাকত। এক রাতে এক লোক এসে পুরো পরিবারকে নৃশংসভাবে খুন করে যায়। পুরনো শত্রুর হাতে নিশ্চিহ্ন হয়ে যায় পুরো পরিবারটি। তাদের আত্মাই আমাদের ফ্ল্যাটে ঘুরঘুর করছে। ইমাম সাহেব আমাদের 2টা তাবিজ ও পানি পড়া দিলেন। এরপর আমরা দুজনে বেশ কিছুদিন অসুস্থ থাকলেও আর কোনো ঝামেলা হয়নি। পরের মাসে ঈদে আমরা সেই মসজিদে নামাজ পড়ে ফিরে আসার সময় ইমাম সাহেবের খোঁজ করি। না, তিনি নেই। ওই সময় মসজিদে অবস্থানরত আরেকজন ইমামকে ইমাম আবু সাইফের কথা জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন,
ইমাম আবু সাইফ, তিনি তো বছরখানেক আগে মারা গেছেন। আমি আর ফাহাদ হতভম্ব হয়ে ইমাম সাহেবের দেওয়া তাবিজ দুটোর দিকে তাকিয়ে থাকি। আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ঘটনাটি আমার মামার জীবন থেকে নেওয়া। পড়ে শোনালে খুশি হব। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। গল্পে ভূত নাইট। ভূতের বাড়ি বা হন্টেড হাউসের সংখ্যা পৃথিবীতে নেহাত কম নয়। আমার ধারণা সভ্য পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এত এত ভূতের বাড়ির অস্তিত্ব কিছুটা অবাক করার মতোই বটে। তবে বাস্তব কিছুটা ভিন্ন। হন্টেড হাউস বা ভূতের বাড়ি কখনো কখনো লোককথায় গড়ে ওঠে, কখনো বা বাস্তবেই কোনো না কোনো কিছু অস্বাভাবিকতা থাকে। তবে তা কতখানি সত্য তাও কেন যেন শক্ত দলিল প্রমাণ দিয়ে দেখা যায় না। আজকে একটা ভূতের বাড়ির কথা বলবো। মজার ব্যাপার হলো, ভূতের বাড়িটা স্থানীয়ভাবে বেশ নাম করা। আগে অনেকেই ভূতের বাড়ি বলে ডাকতে শুনতাম, তবে এখন বিল্ডিংটাকে হাজির বিল্ডিং নামেই বেশি ডাকা হয়। বিল্ডিংটার মালিক এক হাজি সাহেব। তার আসল নাম কি জানি না, আসলে জানার চেষ্টাও করিনি। এটি কোনো অনুসন্ধানীমূলক লেখা নয়, এটা কেবল লোকমুখে যেসব কথা প্রচলিত আছে সেসব নিয়ে একটি জানানোর জন্য একটি লেখা। আমাদের আজকের এই ভূতের বাড়ির অবস্থান ঢাকার ব্যস্ততম এবং ধুলোবালি এবং মার্কেটের দিক দিয়ে মোটামুটি শীর্ষস্থানে থাকা এলাকা মিরপুর 1 নম্বর। মিরপুর মাজার রোডের বুদ্ধিজীবী শহীদ মিনারের খানিকটা উত্তরে এই ভূতের বাড়ির অবস্থান। এই ভূতের বাড়ির ইতিহাস কিছুটা বোরিং টাইপের, কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিংও। আমি ছোটবেলা থেকে এই বাড়িটি একদম খালি দেখে আসছি। তখন অবশ্য বাড়ির চেহারা এখনকার মতো রঙিন ছিল না। খসে পড়া চুনের রঙে ভর্তি ছিল পুরোটা বিল্ডিং। কাঁচগুলো সেই শুরু থেকেই একইভাবে ভাঙা। জীবনে কাউকে এই বাড়ির দোতলা বা 3 তলায় উঠতে দেখিনি। জনমানুষের ছায়াও নেই এই বাড়িটিতে। এত ব্যস্ততম রাস্তার ধারে এই বাড়ির বাউন্ডারির ভেতরটা যেন সেই কলিযুগ থেকেই খালি। তবে একেবারে খালি বলার উপায় নেই। বাড়ির নিচতলায় দোকান রয়েছে। আমি ছোট থাকতে আম্মু নাকি মাঝে মাঝে হাজির বিল্ডিংয়ের নিচ থেকে দুধ কিনে আনতো। তখন দুধ বিক্রি হতো। বছর দুই এক আগে দেখলাম থাইয়ের দোকান দিয়েছে, কিন্তু দোকানটা কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। অথচ ব্যবসা বেশ ভালোই যাচ্ছিল দেখা গেছে। তারপরও কেন দোকান বন্ধ হয়ে গেল, এই প্রশ্নের উত্তর দেওয়ার যেন কেউই নেই। অদ্ভুত এই বাড়ি। এই বাড়ির নিচে যতদিন দোকান ছিল ততদিনই বাড়িটিতে মানুষের আনাগোনা ছিল, কিন্তু বাকিটা সময় এই বাড়ি নীরব নিস্তব্ধ। এখন সারাদিনই এক অবস্থা। বছরের পর বছর ধরে এই বাড়িতে কেউ রাত কাটায় না। রাত কাটানোর অযোগ্য একটা বাড়ি, লোকে মুখে এমনটাই শোনা যায়। বাইরে অনেক বাতাস, স্বাভাবিকের চেয়ে অনেক ঠান্ডা। গ্রীষ্মের এই অত্যাধিক ঠান্ডা বাতাসের দুটো অর্থ হতে পারে। 1, ঝড় বৃষ্টি আসছে, অথবা 2, ঝড় বৃষ্টি হয়ে গেছে। আজকের ক্ষেত্রে বৃষ্টি হয়ে গেছে, তাই বাইরে অনেক ঠান্ডা বাতাস। ড্রয়িং রুমের পর্দাটা থেকে থেকে কেঁপে উঠছে। আকাশে ছোট্ট একটা চাঁদ, ফ্যাকাশে রঙের চাঁদটার পাশ কেটে যাচ্ছে অসংখ্য খণ্ড খণ্ড মেঘ। ঘরের চার দেয়ালের মধ্যে বসে এসব দেখা যায় না। এই দৃশ্য চোখে পড়ল যখন রাত 11:45 বাড়ির মেইন গেট লাগানোর জন্য বের হলাম। বাসার চারপাশের সব বিল্ডিং, এসবের মাঝেও প্রকৃতির অশুভ ও অপূর্ব এই দৃশ্য চোখে পড়া যেন ভাগ্যেরই ব্যাপার। গেটটা খোলা ছিল। আমাদের বাসা দক্ষিণমুখী, আর বাসার সামনেই গলির রাস্তা, তাই খোলা জায়গা দিয়ে গেটে প্রচুর বাতাস আসে। সেই বাতাসে গেট যেন আপনা আপনি নড়ে উঠেছিল। গেট লাগানোর ঠিক পূর্ব মুহূর্তে চোখে পড়ল আজকের পোস্টের মূল বিষয়, এই হাজির বিল্ডিং। আগে বলেছি, লোকমুখে শোনা যায় এই বাড়িতে কেউ রাতে থাকতে পারে না। স্পষ্ট কারণ কারো কাছে জানা না গেলেও সবাই এতটুকু জানে যে এই বাড়িতে রাতে থাকা সম্ভব নয়। তবে সম্ভব নয় বলে সবাই কিন্তু দমে যায়নি। নিতান্ত জোর করে বেশ কয়েকবার মানুষ থাকতে চেয়েছিল এ বাড়িতে, কিন্তু তারা কেউই দুরাত টিকতে পারেনি। প্রথম ঘটনাটা 1988 সালের, আমার জন্মের আগের ঘটনা। আম্মুর মুখে শোনা ঘটনা। তখন মিরপুরে প্রবল বন্যা, আমাদের বাসায়ও হাঁটু পানি, তার উপর ছিল সাপের অত্যাচার। তাই বাসাবাড়ি ছেড়েই দূরে যাওয়ার প্রস্তুতি চলছিল। বলা বাহুল্য, এত বছর আগে মিরপুরের মাজার রোডে তেমন কোনো দালান কোঠা ছিল না, তবে হাজির বিল্ডিং তখন ঠিকই ছিল। 3 তলা বলে অনেকে এতে থাকতে চেয়েছিলেন, কিন্তু বরাবরের মতোই বাধা দেন বাড়ির মালিক। কিন্তু বাধা না মেনেই
একরকম জোর করে কিছু মানুষ বাড়ির দোতলায় উঠেছিল। বন্যায় মানুষের জীবন যায়, আর সে আছে তার বাড়িতে থাকতে দেবে না এই তালে। তখন নিতান্ত মানবিকতার খাতিরে হোক বা চাপাচাপিতেই হোক থাকতে দিতে রাজি হয় মালিক, কিন্তু সেবার কেউই থাকতে পারেনি। পরদিনই জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে জোর করে থাকতে চাওয়া সে মানুষগুলো বেরিয়ে যায়। কারণ স্পষ্টভাবে জানা না গেলেও এইটুকু জানা গেছে যে রাতে অদ্ভুত সব শব্দ হয় এবং একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে বাড়িময়। ভয় পেয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টাও সফল হয়নি। মাঝরাতে বিকট শব্দে ফেটে গিয়েছে বৈদ্যুতিক বাল্বের কাঁচ। আর এইভাবেই হাজির বিল্ডিং এখনো রহস্যময় বাড়ি হিসেবে রয়ে গেছে। সোহাগ, মিরপুর থেকে। আমার দাদু তখন শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। রাত ৯টা। বাড়ির কাছাকাছি যখন আসছিলেন তখন তিনি কান্নার শব্দ পান। তিনি তখন তেমন কিছু মনে করেননি। হঠাৎ কান্নার শব্দটা ওই মতিন বলল। মতিন আমার দাদুর নাম। তিনি ভয় পেয়ে যান। তিনি সূরা পড়া শুরু করেন। তিনি অনুভব করলেন কান্নার শব্দটা উপর থেকে আসছে। তিনি গাছের উপরে তাকালেন এবং আরো ভয় পেলেন। দেখলেন গাছের উপর এক মহিলা, তার মুখ পুরো, চুল খুব লম্বা, পরনে সাদা শাড়ি, আমার দাদুকে ডাকছে। দাদু তখন ওই মহিলার পেছন পেছন যাচ্ছে। এক পর্যায়ে তাকে এক গভীর পুকুরে নিয়ে যাচ্ছে। তখন তার কথা বলার শক্তি পর্যন্ত নাই। এক পর্যায়ে মহিলা পুকুরে ঝাঁপ দিল এবং আমার দাদুও পুকুরে ঝাঁপ দেয়। এক পর্যায়ে তিনি টের পান তার গলায় কে যেন হাত দিয়ে চেপে ধরেছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। তখন আমাদের গ্রামের ইমাম সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি দাদুর চিৎকার শুনতে পান। দাদুও কষ্ট করে ৩ থেকে ৫ বার চিৎকার করেন। ইমাম সাহেব বুঝতে পারলেন শব্দটা পুকুর থেকে আসছে। তিনি ওই পুকুর ঘাটে গেলেন। দেখলেন পুকুরের অপর পাশে আমার দাদু পড়ে আছে। তিনি আমার দাদুর কাছে গেলেন, তাকে চিনতে পারলেন এবং তার গলায় হাতের ছাপ। এটা মানুষের হাতের ছাপ না। আশেপাশে লোকদের ডেকে তাকে বাড়ি নিয়ে গেলেন। পরদিন তিনি ইমাম সাহেবের কাছে সবকিছু বলেন। ইমাম তাকে বলেন, মহিলাটা বদজিন, এটা তাকে ক্ষতি করতে পারে। তাই তিনি দাদুকে বলেন নামাজ পড়তে, তাহলে তাকে আর কিছু করতে পারবে না। এখানে একা একা খাচ্ছেন কেন? ভূত নাইট। আমি ছাড়া বাকিরা চলে গেছে। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী। সায়েন্সে ছিলাম বলে পড়াশোনার ও প্রাইভেটের খুব চাপ ছিল, আর প্র্যাকটিক্যালেরও কিছু কাজ বাকি ছিল। তাই আমি, সাফা, আজমেরি, সনি, সাইমা ও অন্যান্য গ্রুপের 4 জন ছিলাম বিভিন্ন রুমে। লোকসংখ্যা বলতে এই ছিল পুরো হোস্টেল জুড়ে। আমাদের কলেজে 2টি হোস্টেল ভবন ছিল, 4 তলা বিশিষ্ট। খুব চমৎকার নামও ছিল হোস্টেল দুটির। সিনিয়ররা পুরো যেটিতে থাকতেন সেটার নাম শাপলা, আর আমরা ছিলাম শিউলি হোস্টেলে। আমার লাইফে আমি যতটুকু এনজয় করেছি তার সমস্তটাই হোস্টেল জুড়ে। আমার আনন্দের ভুবন, কেননা সবাই আমায় খুব ভালোবাসত। সাফা, আমিও, আজমেরি, আমরা 3 জন এক রুমে চলে এসেছি, রুমের অন্যান্যদের বাড়ি যাওয়ার সুবিধার্থে। 3rd ফ্লোরে শুধু আমরা 3 জনে ছিলাম। অনেক মজা করছিলাম। কখন যে রাত প্রায় 3:25 বেজে গেল টেরি পায়নি। হঠাৎ সাফা দরজা খুলল। ও বলল, তোরা দাঁড়াতো করিডোর দিয়ে, এত রাতে কারা হাঁটছে দেখে আসি। ও একটু সাহসী ছিল, আর আজমেরি ছিল একটু ভীতু টাইপের। সাফা দরজা খুলে বাইরে গেল। এদিকে আমি আর আজমেরি বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা লিখছি ও ড্রয়িং করছি। কিছুক্ষণ বাদে আজমেরি বলল, সাফা তো বাইরে গেল, এখনো আসছে না কেন? ওর একটা বাজে হ্যাবিট ছিল বাথরুমে অনেকক্ষণ কাটানোর। তাই মজা করে বললাম, দেখিয়ে ও হয়তো ওর বাথরুম বয়ফ্রেন্ডের সাথে টাইম দিচ্ছে। খুব মশকরা করতাম আমরা সবাই। খানিক বাদে আমারও সন্দেহ লাগলো, ওর এত টাইম তো লাগার কথা না, কিন্তু ও কেন আসছে না? তাই আমিও বেরিয়ে পড়ি। দরজা খোলাই ছিল কিছুটা। বাইরে আসতে একটা দমকা হাওয়া বয়ে গেল আমার শরীরের উপর দিয়ে। আমি বাথরুমের দিকে গেলাম, সবগুলো ফাঁকা। পরে ভাবলাম ও হয়তো ব্যালকনিতে। আবছা অন্ধকার ছিল চারিপাশ। চাঁদের হালকা আলোয় দেখতে পেলাম এক কোণে কিছু একটা। আমি তো ধরে নিলাম ওই তো সাফা। তাই পা টিপে টিপে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। ওর কাছাকাছি এসে ওর ঘাড়ে হাত দিতেই বিকট এক অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি বললাম, আমায় ভয় দেয়া হচ্ছে তাই তো? আমার দিকে ঘুরতেই যা দেখলাম, সাদা কাপড় পরা এক যুবতী, আমাদেরই বয়সী, কিন্তু চুলগুলো সাদা, চোখ দুটো নেই, শুধু জলজল করছে অক্ষিকোটর। ইয়া বড় মুখ, এত বড় মুখ নয়, যেন বিশাল অন্ধকার গহ্বর। রক্তের নেশায় মত্ত, কি বিশ্রী গন্ধ। আমি তো ভয়ে কাঁপছি, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে।
অনেক চিৎকার করছি, কিন্তু মনে হচ্ছে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি দোয়া পড়তে চেষ্টা করি। এদিকে আমার শরীরে মনে হচ্ছে ছুরির মতো যেন ঢুকছে। ডাইনিটা আমার ঘাড়ে কামড় দেওয়ার জন্য চেষ্টা করছে, আর আমি আমার সমস্ত শক্তি দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি ছুটে রুমের গেটে গিয়ে পড়ে যাই। কানে শুনছি অতৃপ্ত কণ্ঠে ডাইনিটা বলছে, তোর কপাল ভালো, কেননা ফজরের আজান পড়ে গেল। আমি অচেতন হয়ে যাই। তারপর কি হয় জানি না। পরদিন সকালে যখন পানির ঝাপটায় চোখ খুলি, দেখি আরও সবাই কান্না করছে। পরে জানতে পারলাম যে সাফা সেকেন্ড ফ্লোরে গিয়েছিল, আর করিডোরে যে ভূত বার্তা ছিল তা এক বড় আপুর। তিনি অনেক আগে পারিবারিক কারণে হোস্টেলে ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে মারা যায়। তারপর থেকেই এ আত্মা ঘুরছে। বিভিন্নজন বিভিন্নভাবে তাকে দেখেছে। স্নিগ্ধা, মিরপুর থেকে। ভূত নাইট। এলোমেলো লাগছে, চারিদিকটা হঠাৎই অপরিচিত লাগছে। রাহুলের বার্থডে পার্টি শেষ করে একা একা আসা উচিত হয়নি। স্বপনকে সাথে নিয়ে আসা দরকার ছিল। ও নিজে থেকেও আসতে চেয়েছিল, আমি নিজেই নিয়ে আসলাম না। আসলে হয়তো এরকম সন্ধিক্ষণে একটু সাহস পাওয়া যেত। প্রতিদিন সাথে সিগারেট থাকতো, আজকে সিগারেটও খুঁজে পাচ্ছি না। ভয়ে সবকিছু গুলিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে খোঁজাখুঁজির পর একটা ভাঙা সিগারেট পেলাম। সিগারেটটি পকেটে রাখার পর ভেঙে গেছে। আসার সময় স্বপন দিয়েছিল। কলেজ সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে বন্ধুদের সাথে মিশে সিগারেটের সাথে গভীর সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলি। সিগারেট জ্বালানোর সাথে সাথে মনে একটু সাহস এলো। যেটুকু ভয় পেয়েছিলাম অনেকটাই যেন মেঘের মতো কেটে গেল। হাঁটতে লাগলাম কোনো দিকে না তাকিয়ে। পথ এখনো অনেকটা বাকি। দ্রুত পা ফেলে হাঁটতে লাগলাম। সিগারেট যতই শেষ হয়ে আসছে, ভয় যেন ততই পিছু পিছু হাঁটছে। সিগারেট শেষ হওয়ার সাথে সাথে সাপের মতো কোনো একটা ফোঁসফাঁস শব্দে মাটিতে পড়ে গেলাম। মনে হলো কে যেন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। বাম পায়ের কোনোই আঙ্গুলে অনেকটাই ব্যথা পেলাম। এত অন্ধকার যে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে পেলাম না। বুকটা ভয়ের বাতাসে আরো ভয়ানক রূপ নিল। শ্বাস নিতে কেমন যেন কষ্ট পেতে লাগলাম। আস্তে আস্তে উঠে আবার হাঁটতে শুরু করলাম। কাছে যে দোকানপাট ছিল সব বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিক্ষিপ্তভাবে দুই একটা কুকুর ঘোরাফেরা করছে। কুকুরের ডাকও যেন আজ ভয়াবহ ভুতুড়ে লাগছে। অনেকটা ভৌতিক সিনেমার মতো শব্দ, যে শব্দ শুনলে বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে। হাড়গুলো এমনিতেই ভাঙতে শুরু করে। আমি মেইন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসায় যেতে হলে এখন এই গলিটা পার হয়ে যেতে হবে। ঝিঝি পোকা ডাকার আওয়াজ আসছে, কেমন একটা গা ছমছমানি ভাব। আমার অবশ্য কখনোই ভূত প্রেতের ভয় ছিল না। অনেক সময় রাত 2টা-3টার দিকেও এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ের টং দোকান থেকে সিগারেট কিনে নিয়ে গেছি। সেদিনও এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি। আজ মোবাইলেও চার্জ নেই। চালু করছি আর বন্ধ করছি। যেটুকু চলে তার বেশি সময় লাগে অন করতে। চার্জ না থাকায় ব্যাটারি কামড়িয়ে আবার মোবাইলের মধ্যে উঠালাম। একটু মনে হয় চার্জ হলো। মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পেলাম কে যেন বলল, এই যে ভাইয়া শুনছেন? বুকের ভেতরটা ধরফর করে উঠল। এক সেকেন্ডে সমস্ত শরীর ভয়ে চুপসে গেল। আমি মোবাইলের আলো আশেপাশে ধরে খুঁজতে লাগলাম, কেউ আছে নাকি। তাকালাম আশেপাশে, কিন্তু কোথাও কেউ নেই। মনে করলাম গলির দুই পাশের কোনো বাসায় হয়তো কেউ কথা বলছে। এরূপ চিন্তা হওয়া সত্ত্বেও মনের ভিতরে কিন্তু ভয়ের ঝড় ঠিকই চলতে শুরু করেছে। আগের চেয়ে আরো জোরে পা বাড়াতে লাগলাম। কিন্তু কেন যেন রাস্তা আজ শেষ হচ্ছে না। যতই হাঁটছি মনে হচ্ছে আরো কত রাস্তা বাকি। মনে হচ্ছে কয়েক ঘন্টা হলো হাঁটছি, কিন্তু পথ শেষ করতে পারছি না। কিছু তো যাওয়ার পর আবারও সেই একই রকম কথার আওয়াজ পেলাম। বলল, ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল। কথা শোনার পর আবার পায়ের সাথে পা লেগে মাটিতে লুটিয়ে পড়লাম। কে যেন মাথায় হাত রেখে টেনে তুলতে লাগলো। আমি উঠলাম না। নিজে নিজের সাহসে যখন উঠতে চেষ্টা করলাম, ঠিক তখনই একটি সিগারেটের অর্ধেক অংশ খুঁজে পেলাম। ধূপ করে উঠে সিগারেটটি ধরালাম। কেউ হয়তো একটু টেনে ফেলে দিয়েছিল। সিগারেট ধরানোর সাথে সাথে আবার মনে একটু সাহস পেলাম। এবার দাঁড়িয়ে পড়লাম।
হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূতের না, ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এখান থেকে দৌড় দেই, আর এটা যদি আমার পরিচিত কেউ হয়, তাহলে তো দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে আমার সাহসের বলিদান দিয়ে দেবে। গলা দিয়ে কথা আসছিল না, তবুও কৃত্রিম সাহস এনে গম্ভীর কণ্ঠে বললাম, কে? উত্তর আসলো, ভাইয়া, আমি তোমার স্বপন বন্ধুর মতো। আমি খুবই অসহায় হয়ে পড়েছি, খুবই বিপদে পড়েছি। তুমি আমাকে সাহায্য করলে আমার অনেক উপকার হবে। আমি এবার কণ্ঠে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, সেটা না হয় করা যাবে, কিন্তু তুমি না, মানে আপনি এমন গুমরে মুখে ভূতের মতো কথা বলছেন কেন? উত্তর দিল, ভাইয়া, আমি তো ভূতই। ভূত হয়ে কি গরু ছাগলের মতো করে কথা বলবো? আমি কি বলবো কিছু খুঁজে পেলাম না। সাহস করে ধমক দিতে চেয়েছিলাম, কিন্তু আবার সাহস পেলাম না। যদি আবার মাথা চেপে ধরে, তখন তো কেল্লাফতে। ওরে, কে কোথায় আছিস, আমারে বাঁচা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করছি, এমন সময় সে আবার বলল, ভাইয়া, তুমি তোমার হাতের সিগারেটের আগুনটা একটু নিভিয়ে ফেলো। তুমি তো জানো ভূতেরা আগুনকে খুবই ভয় পায়, আর তুমি তো আমাকে দেখতে পারছো না। আগুন নিভিয়ে ফেললে আমি তোমার সামনে আসলে তুমি আমাকে চিনতে পারবে, আর দেখতেও পারবে। এবার ভূতের কণ্ঠটা কেমন যেন পরিচিত মনে হলো, কোথায় যেন শুনেছি আগে, কিন্তু ঠিক ঠাউর করতে পারছি না। মনে মনে চেষ্টা করলাম খুঁজে বের করার জন্য, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না। ডান পা বাড়াতেই টিনের মতো কিছু একটা জিনিসের শব্দ পেলাম। শব্দ পাওয়ার সাথে সাথে মনে পড়ে গেল সেই অ্যাক্সিডেন্টের কথা। এই গত সপ্তাহে 3 মাথার মোড়ে ঘটে যাওয়া সদ্য ঘটনা। আমিও তার প্রত্যক্ষ একজন দর্শক ছিলাম। ঘটনাটি গত সোমবার সন্ধ্যায় ঘটেছিল, মাগরিবের নামাজের সময়ে। লোকজনের তখন খুব একটা ভিড় ছিল না। প্রতিদিনের মতোই সবাই নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ বিকট শব্দে সবকিছু যেন স্তব্ধ হয়ে যায়। চারিদিকে যেন শোকের মিছিলে শোকাহত হয়েছিল। কেউ একজন বলে উঠেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে রে, অ্যাক্সিডেন্ট। মুহূর্তের মধ্যে 3 মাথার সড়কে লোকজনের প্রচণ্ড ভিড় লেগে যায়। চায়ের দোকান থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি দোকানই বন্ধ হয়ে যায়। কেউ কেউ বলছিল এই ডাক্তার ডাক, কেউ কেউ বলছিল পানি নিয়ে আয়, আবার কেউ কেউ বলছিল ভ্যান নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার কথা। আমিও বসেছিলাম না। দৌড়ে গিয়ে দেখি রক্তের সাগরে ঢেউ খেলছে 3 মাথা সড়ক। লাল রক্তে সমস্ত সড়ক ভরে গেছে। মনে হচ্ছিল এইমাত্র কে বা কারা যেন রং দিয়ে এঁকে দিয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। চারিদিকে যানজটে ভরে গেছে। যে যার মতো করে কোলে তুলে ভ্যানে তুলেছে হাসপাতাল নেওয়ার জন্য। 8-10টা লাশের সমাহার, কয়েকজন মৃত্যুর মুখে, কেউ বা এখনো লাফাচ্ছে। একটা ট্রাক, সিএনজি ও পথচারীর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কে দোষী তাকে চিহ্নিত করা সম্ভব না। সেই অ্যাক্সিডেন্টেই এই চেহারাটা এবং এই কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি আমার কাছে কি চাও? সে তখন বলল, ভাইয়া, সেই দিনের অ্যাক্সিডেন্টে আমি মারা যাই, কিন্তু আমার জানাজা না দিয়ে দাফন করে দেওয়া হয়। আপনি যদি আমার জানাজার ব্যবস্থাটা করতেন, তাহলে আমার আত্মা শান্তি পেত। আমি এবার আর ভয় পেলাম না। আমি সকালের অপেক্ষায় থাকলাম। সকাল হওয়ার পরে আমি স্থানীয় ইমাম সাহেবের সাথে কথা বললাম। ইমাম সাহেব তখন বললেন, ঠিক আছে, আসেন, আমরা গায়েবানা জানাজার আয়োজন করি। এরপরে ইমাম সাহেবের নেতৃত্বে আরো কয়েকজনকে নিয়ে আমরা গায়েবানা জানাজার আয়োজন করি এবং জানাজা পড়ি। এরপরে বেশ কয়েকদিন আর কোনো সমস্যা হয়নি। একদিন রাতে হঠাৎ সেই আত্মাটা আবার বলল, ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করেছেন। এরপর আর কোনোদিন সেই আত্মার সঙ্গে আমার আর দেখা হয়নি। সোহেল, শালবাগান, রাজশাহী। ভূত নাইট। পেয়ে উপায় ছিল না। গ্রামের বাড়ির উঠানে রাতের বেলা শীতের পিঠা খেতে খেতে শুনেছিলাম গল্পটা। ভয় কেন পেয়েছিলাম তা বলছে গল্পের শেষে। এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে টিমটিম করে জ্বলা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মধ্যমা আঙ্গুলে একটা হীরার আংটি জ্বলজ্বল করছে। একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙ্গুল থেকে আংটিটি খোলার চেষ্টা করল, কিন্তু আঙ্গুল ফুলে ওঠায়
কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করলো। তারপর সেই ছুরি দিয়ে পুছিয়ে পুছিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটি পকেটে পুরে দৌড় শুরু করলো। এক দৌড়ে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতে চুপে চুপে আঙুল থেকে আংটিটি ছাড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেকদিন কেটে গেছে। লোকটা সে মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরের দরজায় কড়া নড়ে উঠল। খটখট খটখট। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তারপর তার উপরে এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো। লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল। দেখলো মেয়েটির যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতের 4টি আঙ্গুল। মধ্যমা আঙ্গুলটি যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আপনার হাতের আঙ্গুলে কি হয়েছে? এই কথা বলার সাথে সাথে মেয়েটি লোকটির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। লোকটা ভীষণ ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে জ্ঞান ফিরলে দেখে মেয়েটি নেই, কিন্তু লোকটার শরীরটা ভীষণ খারাপ করে ওঠে। তার জ্বর ওঠে এবং তা কোনোভাবেই নামছিল না। তখন সে স্থানীয় কবিরাজের কাছে যায়। কবিরাজ সবকিছু শুনে বলে যে সে আত্মা তার উপরে ভর করেছে, তাকে বাড়ি বন্ধ করতে হবে এবং সে আত্মার সে আঙ্গুলটা তুলে আবার জানাজা পড়ে দাফন করতে হবে। এরপর সে লোকটি বাড়ি বন্ধ করে এবং সে আঙ্গুলটি আবার যেখানে সে পুঁতে রেখেছিল সেখান থেকে তুলে জানাজা পড়ে আবার দাফন করে দেয়। সবকিছু সুন্দরভাবে হয়েছে, কিন্তু সেই লোক বাড়ি ফেরার পরে হঠাৎ দেখে তার মধ্যম আঙ্গুলে কাটা দাগ। সোহাগ, ফার্মগেট, ঢাকা। ভূত নাইট পড়ে শোনাচ্ছি। তখন প্রায় আমি 10 বছরের। আমি আমার দাদার বাড়ি বেড়াতে যাই। আমার দাদার বাড়ি বরিশাল, তাই নদী পাড়ি দিয়ে যেতে হয়। জাহাজে খুব মজাই লাগছিল, কিন্তু আবহাওয়া ততটা ভালো ছিল না, তাই একটু চিন্তিত ছিলাম। যাক, আমরা ভালো মতো গন্তব্যস্থলে পৌঁছালাম। আমার দাদার বাসায় আমরা পৌঁছে গেলাম, কিন্তু বাড়ির মানুষগুলো কেমন অন্যরকম মনে হচ্ছিল। সবাই কেমন আমাদের সাথে কথাই বলছিল না। সারাদিন কেটে গেল। রাতের বেলা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন আমি ওয়াশরুমে গেলাম। আমি সেখানে একটি পুরনো বাড়ি দেখতে পেলাম। সে বাড়ি যেন আমায় ডাকছিল। আমি সেখানে মনের সাহস নিয়ে গেলাম। যাওয়ার পর দেখি আমার চাচা সেখানে বসে বসে কি যেন করছে। সামনে যেতে দেখলাম চাচার মুখে রক্ত, আর তিনি আস্ত ছাগল খেয়ে ফেলছেন। আমি ভয় পেয়ে সেখান থেকে বেরোতে গিয়ে দেখি দরজা বন্ধ হয়ে গেছে। পিছনে তাকিয়ে দেখি আমার দাদা, ফুপু আর চাচা আমার দিকে তেড়ে আসছে, তাও আবার ভুতুরে মুখ আর আওয়াজ করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার জ্ঞান ফিরলে দেখলাম আমি আমার পরিবারের ভুতুরে বাড়ির সামনে শুয়ে রয়েছি, আর দাদার বাড়িটা নেই। তারপর একদল লোক আমাকে আমাদের দাদা বাড়ি নিয়ে গেল। আমি এখনো সেই ঘটনার জন্য আতঙ্কিত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুকে ফেসবুক কমেন্টসের মাধ্যমে আমাদের লাইভে। এখানে একা একা কাচ্ছেন কেন?
বেঁধে যেতেও সাহস পেত না। গোরস্থান পবিত্র একটা জায়গা, অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরেও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকত। কেউ একা একা যাতায়াত করতে গিয়ে গোরস্থানের ভিতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত। এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সকলে ভয় পেত। তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি। তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানে তো দূরের কথা, গোরস্থানের পাশ দিয়েও হাঁটত না। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পরপর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে সন্ধ্যার পরে তার যাত্রা শুরু হয়। সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো তখন ভীতিকর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগলো। তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গোরস্থানের দিকে এগোতে থাকলো। গোরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি, তখন সে পাশের ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো গোরস্থানের দিকে। গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে। গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল, আর কেউ কেউ গোরস্থানের ভিতরে ভূতের তল্লাশি করতে থাকলো। সবাই চারিদিক তন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেল একটা সাদা কাপড়ের টুকরা। কাপড়ের টুকরাটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল, এই গোরস্থানে তাহলে নিশ্চয়ই কোনো ভূত আছে। সকলের মধ্যে কেমন যেন একটা ঘোর লাগা তৈরি হয়ে গেল। গোরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে। ততক্ষণে ভয় পাওয়া লোকটি জ্ঞান ফিরেছে। সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতবরের সামনে। এসব ঘটনা শুনে মাতবর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা পরামর্শে বসল। মাতবর নির্দেশ দিলেন 24 ঘন্টার মধ্যে এই ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে। মাতবরের আদেশ শুনে সবাই এই কাজে নেমে পড়ল। পরদিন সকাল 10টা, মাতবরের দেওয়া 24 ঘন্টার আলটিমেটামের সময় পার হতে আর অল্প কিছু সময় বাকি। সময় অতিক্রম হওয়ার ঠিক 10 মিনিট পর দেখা গেল যে একটা অশরীরী কিছু সেখান থেকে বেরিয়ে উপরের দিকে চলে গেল। মাতবর সাহেব খুব অবাক হয়ে দেখলেন। শুধু মাতবর সাহেব কেন, সকল গ্রামবাসী অবাক হয়ে দেখতে থাকলো। একটা অশরীরী একটা ছায়া ধোঁয়ার মতো উপরের দিকে উঠতে উঠতে চলে গেল। এই সময় আসলে যেটা করা হয়েছিল, উপস্থিত ইমাম সাহেব এবং কবিরাজেরা কিছু দোয়া কালাম পড়ে সেই গোরস্থানে ফু দিয়ে যাচ্ছিলেন এবং তার জোরেই সেই অশরীরী আত্মাটা সেখান থেকে বের হয়ে উপরের দিকে উঠে চলে গেল। এরপর সেই গোরস্থানে কয়েকটা জায়গায় তাবিজ পুঁতে দেওয়া হলো এবং একই সাথে সব গ্রামবাসীকেও তাবিজ দেওয়া হলো, যাতে তারা আর এই কোনো ভয়ের সম্মুখীন না হয়। এরপর থেকে আল্লাহর রহমতে সেই গ্রামবাসীর আর কোনো সমস্যা হয়নি। সোহেল রানা, ঢাকা থেকে।